আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোকাস মিডিয়া এজেন্সি কর্তৃক প্রযোজিত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ পাক্ষিক অনুষ্ঠানে আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে বাংলাদেশে 35টি লাইফ এবং 45টি নন লাইফ বিমা কোম্পানি কাজ করে যাচ্ছে। নন লাইফ বিমার ক্ষেত্রে ব্যবসায়ীর তুলনায় কোম্পানির আধিক্যের কারণে বিপণনে নৈতিকতা বজায় থাকছে না। অপরদিকে দেশের 5 থেকে 7% জনগোষ্ঠীও জীবন বিমার আওতায় আসেনি। তারপরও হাজার হাজার বিমাকর্মী জনগণকে বিমার আওতায় নিয়ে আসার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। লাইফ ও নন লাইফ বিমার বিপণন পদ্ধতি একরকম নয়। নন লাইফ বিমা অনেকাংশেই গ্রাহকের উপর নির্ভরশীল। আবার ইসলামী এবং কনভেনশনাল বিমার ক্ষেত্রেও বিপণন পদ্ধতি একরকম নয়। যেহেতু লাইফ ও নন লাইফ এবং ইসলামী ও কনভেনশনাল বিমার ক্ষেত্রে আলাদা বিপণন পদ্ধতি ভিন্ন, সেহেতু এই বিষয়ে আলোচনা ও পর্যালোচনার অবকাশ রয়েছে। আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আছেন জনাব শেখ আব্দুর রশিদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, চলতি দায়িত্ব, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এবং জনাব মোহাম্মদ আমির হোসেন গাজী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। এবং উপস্থাপনায় ও গ্রন্থনায় রয়েছি আমি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর সহযোগিতায় আয়োজন করা হয়েছে। আসুন আমরা অতিথিদের কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনতে যাচ্ছি। আমি শুরুতেই জনাব শেখ আব্দুর রশিদ সাহেবের কাছে জানতে চাইব, জীবন বীমা পলিসি বিক্রয়ে একজন বীমাকর্মী কি কি পদ্ধতি অবলম্বন করে থাকে, একটু বিস্তারিত বলবেন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচ্য বিষয়ে জীবন বীমা পলিসি বিক্রয়ের একজন বীমাকর্মীর কি কি পদ্ধতি অবলম্বন করে সে বিষয়ে আমরা জানি যে আমাদের দেশের প্রেক্ষাপটে যে বীমা শিল্পটা অনেক পিছিয়ে আছে। এদেশের মানুষ বীমা সম্পর্কে সচেতন নয়। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে যেভাবে বীমা শিল্প এগিয়ে গেছে, সেখানে সাধারণ মানুষ তাদের নিজের থেকে বীমা গ্রহণ করে এবং সরকারি কিছু বাধ্যবাধকতাও সেখানে আছে। আমাদের দেশে সরকারি বাধ্যবাধকতাও নাই এবং নিজে থেকে আগ্রহী হয়ে কোনো বীমা পলিসি এদেশের জনগণ গ্রহণ করে না। সেক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ে যে প্রতিনিধি আছে, মাঠ প্রতিনিধি তারা সাধারণ জনগণের কাছে যে বীমা সম্পর্কে, বীমার সুফলগুলো সম্পর্কে বুঝায় তাদেরকে বীমা করার জন্য উৎসাহিত করে। এক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করে থাকি, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে ডিজিটাল। ফিজিক্যাল পদ্ধতিটা হচ্ছে আমরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যে মাঠকর্মী আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছে যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যায়, যে কোম্পানিতে সে চাকরি করে ওই কোম্পানির যে বীমা পলিসিগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, ওই প্রোডাক্টগুলো ওই ব্যক্তিকে কাছে বুঝিয়ে তাকে বীমা করার জন্য উৎসাহ প্রদান করে। এক্ষেত্রে সে ডোর টু ডোর যায়, আবার অনেক সময় তার নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে যায়, যেই পলিসিগুলো সে করানোর চেষ্টা করে। অপরদিকে দেখা গেছে যে যে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান অনেক সময় বিভিন্ন সেমিনার বা সুধী সমাবেশ আয়োজন করে, সেখানে একসঙ্গে 20 জন 50 জন লোককে দাওয়াত দিয়ে তাদের কাছে বীমার কথাগুলো উপস্থাপন করে বীমাটা বুঝিয়ে তাদেরকে বীমা করার জন্য উৎসাহ করে। আবার এখানে আমাদের কর্পোরেট সিস্টেমে আমরা অনেক সময় কাজ করি, যে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বীমাটা করি। যেমন এখন আমরা ব্যাংক ইন্স্যুরেন্সটা চালু হচ্ছে। ব্যাংক ইন্স্যুরেন্সটা যে একটি ব্যাংক 3টা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, এই 3টা ইন্স্যুরেন্স কোম্পানির প্রোডাক্টগুলো একটি ব্যাংকটা বিক্রয় করবে, এটা হচ্ছে কর্পোরেট এজেন্ট বলা যেতে পারে। এটার মাধ্যমে আমরা ইন্স্যুরেন্স পলিসি সেল করি। এটা হচ্ছে ফিজিক্যাল, আমরা এটাকে বলি। আরেকটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি, সেটা হচ্ছে বর্তমান ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা ফেসবুক, প্রত্যেকটা মানুষ ফেসবুকে আছে কম বেশি। আর এই ফেসবুকের যারা আছেন তারা প্রতিনিয়ত যে বিভিন্ন প্রচারণা সেখানে দেখেন
বিভিন্ন কন্টেন্টগুলো দেখে থাকেন। এই কারণে আমরা আমাদের বিভিন্ন কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আমরা এটা প্রচার করি। এটার মাধ্যমে আমাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পায়, আমাদের প্রচারটা বাড়ে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা বিভিন্ন ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে আমাদের দাওয়াতটা পৌঁছতে পারি, তার মাধ্যমে আমরা আমাদের পলিসিগুলো এখানে সেল করতে পারি। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব, এটা আমরা এটার ক্ষেত্রে ব্যবহার করি। এবং আরেকটা আছে ডিজিটাল কর্পোরেট এজেন্টের মাধ্যমে আমরা কাজটা করি, যেমন আপনার যে বিকাশ, নগদ, রকেট, এইটার মাধ্যমে আমাদের এগুলো প্রচারটা হয়, সেল হয়। আমাদের কোম্পানির যে নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমাদের তথ্যগুলো দেওয়া আছে। অনেক সময় যারা ওয়েবসাইটে যান, ওয়েবসাইট দেখে আমাদের পলিসিগুলোর তথ্যগুলো জেনে তারা আমাদের কাছে পলিসি গ্রহণ করেন। কোম্পানির যে অ্যাপস আছে, এই অ্যাপসের তারা যে এটা ঢুকতে পারে, অ্যাপসে ডাউনলোড করে সেখানে যে কোম্পানির বিভিন্ন তথ্যগুলো দেওয়া থাকে, পলিসি সংক্রান্ত সুবিধাগুলো দেওয়া থাকে, এগুলো জেনে সেখান থেকেও আমাদের পলিসি গ্রহণ করে। এভাবে আমাদের মার্কেটিংটা আমরা করে থাকি। এই পদ্ধতিতে আমরা আমাদের মাঠকর্মীরা মাঠেও কাজ করে পলিসিগুলো আমরা যে এখান থেকে কালেকশন করে থাকি। জি, ধন্যবাদ জনাব শেখ আব্দুর রশিদ সাহেব। আমি এবার জানতে চাইব জনাব আমির হোসেন গাজী সাহেবের কাছে, কনভেনশনাল এবং ইসলামী বীমা এই দুইটার মধ্যে নন লাইফের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কিনা? নন লাইফের ক্ষেত্রে পার্থক্য ইসলামী এবং লাইফ এবং নন লাইফের মধ্যে পার্থক্য আছে। সেটা হলো ডোর টু ডোর লাইফ, একটা হলো নন লাইফ। এটা হলো একটা হলো ব্যক্তিগত জীবন বীমা, আর একটা হলো ইন্ডাস্ট্রিয়ালের জন্য যে পলিসিটা গ্রহণ করা হয়, এটা হলো পার্থক্য। তো যেই লাইফের যেই বিষয়টা, সেই লাইফের ক্ষেত্রে জেনারেল মানে নন লাইফ ইন্স্যুরেন্সটা একটু ব্যতিক্রম। সেটা হলো আপনার একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা ইন্স্যুরেন্সটা করাই লাগবে ব্যাংক এবং প্রতিষ্ঠানের। এইটা হলো আমাদের নন লাইফের ক্ষেত্রে হলো একটা গুরুত্বপূর্ণ আমাদের একটা বিষয়। এই বিষয়টা যদি ক্লায়েন্টের গুরুত্ব বুঝে এবং বীমা বিক্রেতারা যদি গ্রাহকের সাথে সঠিকভাবে যোগাযোগ করে যে পলিসিটা আপনার গ্রহণ করার জন্য যে প্রস্তাব দিতে পারে, তাহলে এই বীমাটা এবং বীমা ব্যবসাটা করাটা খুব সহজ হয়। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি জনাব শেখ আব্দুর রশিদ সাহেবের কাছে। ইসলামী জীবন বীমায় প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে, ইসলামী জীবন বীমা, সেক্ষেত্রে একজন বীমা কর্মী কি কি বিষয় অবহিত করে থাকে গ্রাহককে? সুন্দর প্রশ্ন। আসলে আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, যে আমাদের জন্য সুদ হারাম, ব্যবসা হালাল। এই সুদ যে হারাম, এটা আমরা জানার পরও আমাদের সমাজের মানুষ সুদী অর্থনীতি ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারছে না। আর এইটার লক্ষ্যে আজকে ব্যাংকিং সেক্টর, ইসলামী ব্যাংক, বিমা সেক্টর, ইসলামী বিমা চালু হয়েছে, যাতে এই জাতিকে সুদের যে অভিশাপ থেকে মুক্তি দেওয়া যায়। আর সেই লক্ষ্যে ইসলামী জীবন বীমা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের যখন কর্মীরা একজন গ্রাহকের কাছে কথা বলেন, তখন গ্রাহককে সবচেয়ে বেশি প্রাধান্য দেন যে আমাদের কোম্পানিটা আছে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত কোম্পানি, সুদমুক্ত একটি কোম্পানি। এখানে যে টাকাটা সে বিনিয়োগ করবে, এটা সুদমুক্তভাবে তার বিনিয়োগ হবে। আপনার সে সুদের যে ভয়াবহ যে পাপ থেকে সে মুক্তি পাবে, এই বিষয়টা তার কাছে অত্যন্ত বড় করে তাকে উপস্থাপন করা হয়। জি, ধন্যবাদ জনাব শেখ আব্দুর রশিদ সাহেব। আমরা এরপরে জনাব আমির হোসেন গাজী সাহেবের কাছে জানতে চাইব, নন লাইফ বীমা পলিসি বিক্রয়ে একজন বীমা কর্মী কি কি বিষয়ে গুরুত্ব দেয়? যেমন লাইফের ক্ষেত্রে ডোর টু ডোর যেতে হয়, তা নন লাইফের ক্ষেত্রে যেহেতু বিষয়টা ম্যান্ডেটরি, সেক্ষেত্রে একজন বীমা কর্মী কোন বিষয়টা গ্রাহককে বলে থাকে যেটার আলোকে গ্রাহক ইন্টারেস্ট ফিল করে যে আমি নন লাইফে বীমাটা করব? জি, আপনার উত্তরটা আমরা একটু বিরতির পরে শুনবো। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে সময় হলো একটু বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা জনাব আমির হোসেন গাজী সাহেবের কাছে শুনছিলাম যে একজন বীমা কর্মী নন লাইফ বীমা সংগ্রহের জন্য কি পদ্ধতি ব্যবহার করে থাকে। জি,
ধন্যবাদ আপনি একটা ভালো প্রশ্ন করার জন্য। বিক্রেতারা প্রথমেই গ্রাহকের কাছে একটি উপযুক্ত পলিসি প্রস্তাব করবেন। সেই প্রস্তাবটা যদি গ্রাহকের সুবিধাজনক অবস্থার আমি বুঝাতে পারি, বীমা গ্রাহকরা যদি বিক্রেতারা যদি তাকে ভালো পলিসি বুঝাতে পারে যে আপনি আমাদের সাথে আপনার এই ইন্ডাস্ট্রিজের একটা ঝুঁকি আপনি নিতে পারেন, সেই ঝুঁকিটা নিলে আমরা আপনার সমস্ত সম্পদের যে আপনার যেটা রিস্ক ম্যানেজমেন্ট আছে, যেটা ঝুঁকি, সেই ঝুঁকিটা আমরা ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। এই জাতীয় কথা বলে কৌশলগতভাবে হোক বা মৌলিকভাবে হোক বা বাস্তবতা হোক, একবার আমার এই কথাটা যদি আমি গ্রাহকের সাথে উপযুক্তভাবে বলতে পারি, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিজ এই ইন্স্যুরেন্সটা বীমা গ্রাহকের সাথে একটা চুক্তিবদ্ধ হবেন। আর চুক্তিবদ্ধ হবেন এই জন্যই যে সে প্রথমে দেখবে তার সম্পদ রক্ষা করার একটা প্রস্তাব নিয়ে আমি আসছি। আর দ্বিতীয়ত হলো আমি কিভাবে তাকে সহযোগিতা করব তার এই সেবা দেওয়ার জন্য, বা পলিসি করাটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য না। পলিসি করা তার ঝুঁকি নেওয়ার পরও তার সাথে আমার সুসম্পর্ক রাখতে হবে বিভিন্ন ক্ষেত্রে। একজন গ্রাহককে বোঝাতে হবে যে আপনি 1000 কোটি টাকা, মনে করি ধরেন একটা ইন্ডাস্ট্রিজের 1000 অ্যাসেট ভ্যালু, তো 1000 কোটি টাকার অ্যাসেট ভ্যালু সাধারণত কোনো বীমা গ্রাহক সাধারণত নিতে চাচ্ছে না, বা আমরাই তাকে বলি যে আপনি ব্যাংকের লোন আছে ধরেন 300 কোটি টাকা, তাহলে যদি 300 কোটি টাকার আপনি এই ইন্স্যুরেন্সটা ঝুঁকি নেন, তাহলে আপনার ইন্ডাস্ট্রিজের আপনার লাভবান হবেন। তো উনি আমাকে হয়তো প্রশ্ন করবেন যে কিভাবে, তখন বলবো যে আপনি তো 1000 কোটি টাকা অ্যাসেট ভ্যালু, কিন্তু আপনি ব্যাংকের থেকে লোন নিছেন 300 কোটি, তাহলে 700 কোটি টাকার আপনি বিমা করার প্রয়োজনীয়তা নাই। তখন এই কথাটা যদি একজন গ্রাহক কর্পোরেট ক্লায়েন্ট যাকে বলা হয়, তিনি যখন আমার এই কথাটা শুনবেন, তখন সে সহজেই আমার সাথে বিমা করতে আগ্রহী হবে। জি, ধন্যবাদ জনাব গাজী সাহেব। আমি ব্যাপারে জনাব শেখ আব্দুর রশিদ সাহেবের কাছে জানতে চাইব, ইসলামী বিমার পলিসি সমূহ কনভেনশনাল বিমার চাইতে কোন কোন দিক থেকে আলাদা? ইসলামী বিমাটা হচ্ছে সুদমুক্ত, শরিয়া ভিত্তিক পরিচালিত। কনভেনশন পলিসি যেটা আছে সেটাকে সুদযুক্ত, এখানে সুদের ভিত্তিতে পরিচালিত হয়। ইসলামিক বিমাটা পরিচালিত লাভ লসের ভিত্তিতে, যে আপনার গ্রাহকের টাকাটা কোম্পানি বিনিয়োগ করে, বিনিয়োগে যেটা লাভ আসবে, লাভ আনুপাতিক কোম্পানি এবং গ্রাহক পাবে। যদি লস হয়, লসটাও কিন্তু আনুপাতিক কোম্পানি এবং গ্রাহকের অংশীদারিটাকে পাবে। কিন্তু যে কনভেনশনাল ইন্স্যুরেন্স এটা নাই, তার জন্য একটা নির্দিষ্ট সুদ নির্ধারণ করা আছে। সে গ্রাহক কোম্পানির লাভ হোক আর লস হোক, এইটা আপনার বিবেচ্য বিষয় নাই, তাকে মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ সুদ তাকে দিতে হবে। তাহলে এটা শরিয়া সম্মত নয়। ইসলামী বিমায় আপনার যে শরিয়া কাউন্সিল থাকাটা বাধ্যতামূলক, যে শরিয়া কাউন্সিল প্রতিনিয়ত মিটিং হবে, তারা কোম্পানিকে শরিয়া সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দিবে। আপনার কনভেনশনাল ইন্স্যুরেন্সে এই বিষয়টা থাকার কোনো প্রয়োজন নাই। এরপরে লেনদেনে বিনিয়োগের ক্ষেত্রে যে আপনার ইসলামী কোম্পানিগুলিকে ইসলামী প্রতিষ্ঠান বা ইসলামী ব্যাংক এখানে দেখে তাদেরকে বিনিয়োগ করতে হয়। যে কোনো অনিসলামী প্রতিষ্ঠানে হারাম হয় এমন কোনো জায়গায় এটাকে বিনিয়োগ করার সুযোগটা নাই। কিন্তু যে কনভেনশন ইস্যুসে এটার বাধ্যবাধকতা নাই, তারা যে কোনো জায়গায় তাদের বিনিয়োগটা করতে পারে, হারাম প্রতিষ্ঠান হোক হালাল প্রতিষ্ঠান হোক, এটা নিয়ে তাদের কোনো সমস্যা নাই। এরপর এটা কাছে একটা বিষয় যে আপনার তাত্ত্বিক বিষয়। এরপরে যে অপারেশনগত বিষয় আছে, আমাদের ইসলামী বিমার যেটা মডেল আছে, এই মডেলটা আমাদের যে 3টা মডেল আছে, একটা হচ্ছে মুদারাবা, একটা হচ্ছে আপনার ওয়াকালা, আর একটা হচ্ছে হাইব্রিড। এই 3টা মডেলের যে কোনো একটা মডেল অনুসরণ করতে হয়। তো আমাদের দেশের প্রেক্ষাপটে যে ইসলামী বিমা কোম্পানিগুলোকে যে আপনার মুদারাবা বা ওয়াকালাটা বাদ দিয়ে আমরা হাইব্রিড মডেলটা বেশি অনুসরণ করি। যে মুদারাবা এবং ওয়াকালার সমন্বয়ে যে আমরা একটা হাইব্রিড মডেলটাকে চালু করা হয়েছে আমাদের দেশে, এই হাইব্রিড মডেলটা অনুযায়ী আমরা এটাকে কার্যক্রমটা পরিচালনা করি। জি, ধন্যবাদ। আসলে আরেকটা পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে যে কনভেনশনাল টার্মে আমি গ্রাহক বলছি, ইসলামিক টার্মে আমি বলছি পার্টিসিপেন্ট। ইয়েস, এখানে আমি কোম্পানি নয় ইসলামিক টার্মে, ইট ইজ অপারেটর। জি। আর মুদারাবা এবং হাইব্রিড এই দুইটার মিশ্রণে আমি এখানে কোম্পানি একদিকে মুদারিব, আরেকদিকে
উকিল, ওকে। হাইব্রিড মডেলে। তো এটা কনভেনশনালে এরকম সেগ্রিগেশনের কোনো সুযোগ নেই। ধন্যবাদ। জি, জি। যে আমি এ পর্যায়ে জনাব আমির হোসেন গাজী সাহেবের কাছে জানতে চাইব, নন লাইফ বিমার ক্ষেত্রে প্রিমিয়াম আহরণের ক্ষেত্রে কিছু অনৈতিক এবং অসম প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? আমরা ওনার এই উত্তরটা শুনব আরেকটা বিরতির পর। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে সময় হলো আরও একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা শুনছিলাম জনাব আমির হোসেন গাজী সাহেবের কাছ থেকে যে ইসলামী নন লাইফ বিমার ক্ষেত্রে প্রিমিয়াম সংগ্রহে অসম এবং আনইথিক্যাল কম্পিটিশনের কারণটা কি? জি, একটু বলবেন প্লিজ। ধন্যবাদ আপনি একটি ভালো একটি প্রশ্ন করার জন্য। আসলে এখানে অনৈতিক শব্দটা যে আমরা ব্যবহার করি, এটা কিন্তু অনৈতিক বিষয় না, এটা ওটা গ্রাহকের সাথে একটা কৌশলগত বিষয়। আর যেহেতু এটা নন লাইফ ইন্স্যুরেন্স, এটা একটা সবচেয়ে সুবিধা হয়েছে এই পলিসিটা যে কোনো ইন্ডাস্ট্রিজের নিতেই হবে, ব্যাংকেরও যেমন নিতে হবে, যেরকম গ্রাহকেরও নিতে হবে। এখানে অনৈতিক শব্দটা না বলে আমি বলবো এখানে কৌশলগত একটা বিষয়। সেটা আমি কিভাবে আমি গ্রাহককে মোটিভেশন করতে পারি, সেটা আমার যোগ্যতা হোক, সেটা আমার বীমা সেক্টরের যে স্বাভাবিক যে কর্মকাণ্ড হোক, তার মাধ্যমে কিন্তু আমরা এই গ্রাহকের সাথে এই প্রিমিয়ামটা গ্রহণ করে থাকি। সেটা ব্যক্তিগত রিলেশনশিপের ব্যাপারে হতে পারে, কোম্পানির গুডউইলের মাধ্যমে হতে পারে, সেটা বাজারে তার অনেক যেমন বিমার দাবি পরিশোধ করেন, এই জাতীয় অনেক কিছু বিষয় নিয়েও কিন্তু আমরা এই কথা বলেও কিন্তু আমরা বিমা প্রিমিয়ামটা আহরণ করে থাকি। এখানে অনেকে এটার সাথে অনৈতিক বলতে যেমন কমিশনের ফ্যাক্টরটা অনেকে প্রকাশ করেন, কিন্তু আমি এই জাতীয় এই কৌশলগত বিষয়টাই কিন্তু আমি এই বিমা সেক্টরে এটা প্রকাশ করতে চাই। অনৈতিক বলতে অনৈতিকভাবে এই নন বিমা ইন্স্যুরেন্স করা সম্ভব না, সম্পূর্ণ নৈতিকভাবে এবং ইতিবাচক মনোভাব নিয়ে গ্রাহকের সাথে ব্যবসা করা অত্যন্ত জরুরি। এখন অনৈতিকভাবে এবং গ্রাহককে প্রলোভন, মিসকন্ট্যাক্ট বা মিসবিহেভ বা ভুল বুঝিয়ে নন লাইফ ইন্স্যুরেন্সে প্রিমিয়াম আহরণ করার কোনো সুযোগ নেই। নন লাইফ বিমার ক্ষেত্রে আসলে অনৈতিক কিছু বিষয় আছে, সেটা আপনি এড়িয়ে গেছেন ঠিকই, ঠিক আছে, কিন্তু কোম্পানির আধিক্যের কারণে একটা ব্যবসায়ের জন্য যে কটা কোম্পানি প্রতিযোগিতা করে ব্যবসা পাওয়ার ক্ষেত্রে, যেটাকে আপনি কৌশল বলেছেন, এই কৌশলের কারণে কিন্তু ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি প্রয়োজনীয় প্রিমিয়াম হারাচ্ছে, গভর্নমেন্ট তার রাজস্ব হারাচ্ছে, এবং আমাদের জিডিপিতে ইন্স্যুরেন্স সেক্টরের কন্ট্রিবিউশন হচ্ছে 0.04%। এটা ঠিক এই কারণে যে আমরা প্রপারলি প্রিমিয়ামটা কোম্পানি নিতে পারছে না। যে ধন্যবাদ, আমরা পরবর্তী পর্যায়ে আবারও আপনার কাছে শুনতে আসব। থ্যাংক ইউ। আমি শেখ রশিদ সাহেবের কাছে জানতে চাইব, ইসলামী বিমার প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে কোনো সমস্যা ফিল করছেন কিনা, বা কি কি সমস্যা আপনারা ফিল করছেন, যেটা একটু বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে ইসলামী বিমা চালু হয়েছে, এখন 11টি কোম্পানি আছে ইসলামী কোম্পানি লাইফের ভিতরে, কিন্তু এই ইসলামী বিমাগুলো পরিচালনার জন্য আলাদা কোনো আইন নাই। আমাদের কনভেনশনাল ইন্স্যুরেন্সের যে আইন, সে আইনের বলে আমাদেরকে চলতে হচ্ছে, যার কারণে আমাদের এটা অপারেশনের ক্ষেত্রে অনেকগুলো সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়। আর এটাকে প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রেও এই সম্মুখীন আমাদেরকে অনেক ক্ষেত্রে হতে হয়, কারণ এখানে আমাদের সরকারিভাবে যে আপনার ইসলামী বিমা আইন না থাকা,
আমাদের যে একটা প্রবিধান মালা চালু হওয়ার কথা ছিল সেটা এখন আমরা চালু করতে পারি নাই, গভর্নমেন্ট এটাকে চালু করে নাই, সেটার কারণে আমাদের সমস্যাগুলো হয়। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের মাঠ পর্যায়ে কাজ করতে গেলে যে ইসলামী বিমার জন্য ইসলামী বিমার সে জনশক্তি দরকার, আমাদের সেই জনশক্তিটা কিন্তু নাই। কারণ যে বিমাতে আগে যে যারা ইসলামকে ভালোবাসে এই ধরনের লোকজন আগে বিমাতে আসতো না। বিমাতে যারা আগে থেকে চাকরি করতো তাদের ভিতরে ইসলামী ভাবধারাটা বা ইসলামী আদর্শটা খুবই কম, যার কারণে যে ইসলামী জনশক্তিটা বর্তমানে পেশাটা খুবই কম। এক্ষেত্রে আমাদেরকে এখন জনশক্তি তৈরি করতে হয়েছে। আমরা নতুন করে এখন ইসলাম যারা বোঝে, যারা ইসলামকে ভালোবাসে এই ধরনের কিছু লোক আমরা তৈরি করতেছি। লোক তৈরির কাজটা চলছে। এটা তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় এটাকে আমরা সেট করার জন্য কাজ করছি। আমরা যে লোক তৈরির কাজটা যথাযথভাবে করতে পারি তাহলে আমাদেরকে এখানটা সহজ হবে। এরপরে আরও কিছু বিষয় আছে। বর্তমান বাজারে বেশ কিছু কোম্পানি তাদের যে ক্লেমগুলো যথাযথভাবে পরিশোধ করছে না। যে আপনার ম্যাচুরিটি ক্লেম দেখা যাচ্ছে 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, এগুলো পেমেন্ট করছে না বিভিন্ন জটিলতার কারণে। এটা না কারো কারণে যখন মাঠ পর্যায়ে আমাদেরকে মাঠ কর্মীরা যাচ্ছে কথা বলছে, তখন গ্রাহকরা এটাকে আপনার পলিসি করতে নেগেটিভলি নিচ্ছে। যে অমুক কোম্পানি পলিসি করছিলাম টাকা পাই নাই, আবার আর আপনারা আসছেন, আপনারা দিবেন কি দিবেন না সেটার কোনো নিশ্চয়তা নাই। জি, এভাবে নেগেটিভ কিছু বিষয় আসছে। জি, ধন্যবাদ। আমরা বিজ্ঞচিত 2 আলোচকের কাছ থেকে বিজ্ঞচিত আলোচনা শুনেছি, এই জন্য আমি দুজনকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার মাধ্যমে লাইফ ও নন লাইফ এবং কনভেনশনাল ও ইসলামী বিমার বিপণন নিয়ে বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। বিমা শিল্প বিকশিত হবে এবং ইসলামী বিমার ক্ষেত্র সম্প্রসারিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসিকে ধন্যবাদ জানাচ্ছি। এ জাতীয় অনুষ্ঠান সম্প্রচার করার জন্য এশিয়ান টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের পরিকল্পনা, গবেষণা, উপস্থাপনায় ছিলাম আমি আবুল কালাম আজাদ। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।